এর দ্বারা খুব ক্লিয়ার হয়ে গেল যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে পরাজয়ের গ্লানি থেকে বাঁচার জন্য তারাই 5 আগস্ট করেছিল। এই জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসে দাম্ভিকতার সঙ্গে বলতেছে আপনাদের মন পরিষ্কার করেন, আমাদের মন কিভাবে। আপনি দেখছেন জনাব রেজাউল করিম, এই সরকার ক্ষমতা আসার পর অর্থাৎ গত 5 তারিখের পর থেকে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সর্বশেষ হেনস্থার শিকার হলেন আমাদের জনাব লতিফ সিদ্দিকী। এর আগে জেডা এখান পান্না তিনাকেও হেনস্থা করছেন বিভিন্নভাবে। কয়েকদিন আগে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকেও মবের শিকার হতে হয়েছে। পুরা বিষয়টা কে এই মুহূর্তে আপনি কিভাবে দেখছেন, বা মুক্তিযোদ্ধারা এই মুহূর্তে আসলে কি করতে পারে, কি করছে? 5 আগস্টের যে ঘটনাটা ছিল সেটাকে শেখ হাসিনা সবসময় বলতেন যে কোটা বিরোধী আন্দোলন না, এটা হচ্ছে জামাত বিএনপি ক্ষমতা দখল করতে চায়। তখন একটা সেকশন বাংলাদেশের তারা বলতো শেখ হাসিনা কথায় কথায় জামায়াত, কথায় কথায় স্বাধীনতার চেতনা, এই চেতনা একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে, ক্ষমতায় থাকার জন্য নিয়ে আজে বাজে কথা বলতেছেন। আসলে এটা কোটার আন্দোলন। যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে স্থানান্তর হলেন তখন কিন্তু ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, মানে হঠাৎ করে কিছু ঘটে নাই, ইট ওয়াজ আন্ডার মেটিকুলাস ডিজাইন, অর্থাৎ সুপরিকল্পিত ভাবে দীর্ঘদিন বসে এটা করা হয়েছে। তিনি মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজ আলমকে, যিনি এখন তথ্য উপদেষ্টা, তাকে সামনে নিয়ে আসলেন। আর বাংলাদেশে তার যারা সিপাহসালার, তার যারা নিয়োগকর্তা, বিশেষ করে নাহিদ ইসলাম এবং মাহফুজ, এরা তো বললেন যে আমরা অস্ত্র হাতে তুলে নেওয়ার প্রস্তুতি আমাদের ছিল যদি আমরা 5 আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে না পারতাম। এবং তাদের লোকরা বললেন আমরাই কিন্তু আন্দোলনকে বেগবান করতে পুলিশ মেরেছি, মেট্রো রেল, পদ্মা সেতু, টেলিভিশনে হামলা করেছি, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনাকে সরানো। এবং ইনকলাব মঞ্চের যে প্রতিনিধি মিস্টার সাদি, তিনি বললেন যে আমাদের তো আসল টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করা, আমরা সেটা করতে পেরেছি। ফলে 5 আগস্ট 2024-এর যে ঘটনাটা ছিল সেটা কিন্তু ওই 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে আইএসআই এবং তাদের যে অভিভাবক রাষ্ট্র আছে এরা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফান্ড ডিপ্লয় করছে ইউএস এইডের মাধ্যমে। হিজড়াদের, সংস্কৃতি সেবীদের, বেসরকারি ইউনিভার্সিটির তাদের ট্রেইন আপ করে তারা ধীরে ধীরে, শেখ হাসিনা তো টার্গেট না, টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধের সরকারকে সরাতে হবে। এভাবে তাকে যখন সরালেন তখন জিনিসটা আরো স্পষ্ট হয়ে গেল যে মুক্তিযুদ্ধের যত স্মারক, বঙ্গবন্ধুর মুরাল, বীর শ্রেষ্ঠদের মুরাল, স্বাধীনতা চিরন্তন, সব ভেঙে চুরমার করে দিল। এমনকি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন, যে ভবন থেকে মুক্তিযুদ্ধের পরিকল্পনা হতো, ভাষা আন্দোলনের নির্দেশনা হতো, 7 দফার নির্দেশনা এসেছিল, স্বাধীনতার ঘোষণা এসেছিল, সে বাড়িটাকেও গুড়িয়ে দিল। এবং তারপরই পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা আসা শুরু করলো। এর দ্বারা খুব ক্লিয়ার হয়ে গেল যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে পরাজয়ের গ্লানি থেকে বাঁচার জন্য তারাই 5 আগস্ট করেছিল। এই জন্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসে দাম্ভিকতার সঙ্গে বলতেছে আপনাদের মন পরিষ্কার করেন, আমাদের মন কিভাবে পরিষ্কার হবে। যে মনের আপনাকে থামাইতে চাই এই কথার প্রসঙ্গে। আপনি জানেন গত কয়েকদিন আগে অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে তার 3 মাসের জন্য সদস্যপদ স্থগিত করছেন বিএনপি। ঘটনাক্রমে আপনি যে কথাটি বললেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি বলছেন যে দিল পরিষ্কার করার জন্য বাঙালিদেরকে। এই যে বিএনপির কিছুদিন আগেও একটু একটু করে মুক্তিযুদ্ধের কথা বলতেন, মুক্তিযুদ্ধের পক্ষে কিছু না কিছু বলতেন, কিন্তু হঠাৎ করে তারা কিছুটা ইউটার্ন দিচ্ছেন। যারাই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন তাদেরকে দল থেকে অনেকটা নিষ্ক্রিয় করে দিচ্ছেন। আপনি কি এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই এখানে আসার সাথে এর কোন সম্পর্ক দেখতে পাচ্ছেন? দেখুন, একেবারে প্রকাশ্য দিবালোকের মতো সূর্যের আলোতে সবকিছু দেখা যায় সেভাবে। এখন আপনাকে আর একটু মনে করতে হবে, বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু স্বাধীনতা বিরোধীদের বড় অংশটাকে নিয়ে চাইনিজ পন্থী যারা 2 কুকুরের লড়াই বলতেন, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, তারা বিভ্রান্ত হওয়া কিছু জাসদ আর সুবিধাবাদী কিছু চরিত্রের লোক,
এই 4 প্রকারের লোক নিয়ে জগা খেসড়ি দিয়ে একটা সংগঠন হয়েছিল বিএনপি। সেখানে কিন্তু তারা জয় বাংলার পরিবর্তে পাকিস্তান স্টাইলে বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে আসছিল। এয়ারপোর্টে বিদেশি মেহমান আসলে লেখা থাকো শুভেচ্ছা স্বাগতম, সেটা হয়ে গেল আহলান সাহলান। এইভাবে আমাদের বাংলাদেশ বেতারের নাম চেঞ্জ করে বিএনপি করে দিল রেডিও বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তানি স্টাইলটা তারাই কিন্তু প্রথম এস্টাবলিশ করে। ফলে বিএনপির ভিতরে থেকে মুক্তিযুদ্ধের কথা তারা তখনই বলে যখন দেখে মুক্তিযোদ্ধাদের দরকার। আবার যখন মেসেজ আসে যে তাদের কথিত ধর্মান্ধরা অখুশি হয়ে যাবে, আপনি দেখেন মির্জা আব্বাস খুব কঠিন ভাষায় কিছু কথা বলছিলেন, তার কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হয়েছে, এখন আর শব্দ নাই। গয়েশ্বর চন্দ্র রায় বলছিলেন 71-কে যারা ভুলতে পারে তারা কেউ না, খুব খারাপ কথা বলছিলেন, এখন তার কোথাও দেখবেন না। কদিন আগে সালাউদ্দিন সাহেব কথা বলছিলেন, এখন তার কণ্ঠস্বর আর নাই। হাবিবুর রহমান ছাত্রলীগের সাবেক সভাপতি, বিএনপির নেতা, তিনি কিছু কথা বলছিলেন, এখন তার কোথাও আর শব্দ নাই। ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালীন একটা ইউনিটের কমান্ডার ছিলেন, তিনি জয় বাংলা বলছেন যে এটা আওয়ামী লীগের স্লোগান না, এটা মুক্তিযুদ্ধের স্লোগান। এখন সেই ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে শিবির এবং বিএনপির কিছু অপরিচিত কর্মীরা তাকে নাজেহাল করছে এবং যে স্ল্যাং ভাষা ব্যবহার করছে, যে ভাষাটা একটা নারীর ফিমেল অর্গানের নাম উচ্চারণ করে একটা মেয়ে বলতেছে, অনেকে তো বলে মেয়ে না হলে হচ্ছে পতিতালয় থেকে আসা কেউ, না হলে কোন পুরুষ হতো তার পুরুষ লিঙ্গ প্রকাশ্যে নাম উল্লেখ করে না, এই মেয়েটা সেভাবে করতেছে এবং ফজলুর রহমানকে এভাবে ঘটনার ভিতরে নিয়ে তাকে সাসপেন্ড করলো। এর সঙ্গে কিছু সংযোগ পাবেন যে মুক্তিযুদ্ধ 71-কে আজকে ডিআরইউতে যারা হামলা করলো সেখানে কাদের প্রতি অত্যাচার চালালেন। একজন বুলবুল মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, একজন আব্দুল লতিফ সিদ্দিকী প্রখ্যাত মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের ছাত্র লয় টিচার হাফিজুর রহমান কার্জন, মেজবা কামাল সহ যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, এরা কেউ কিন্তু আওয়ামী লীগ করেন, এর একজন আওয়ামী লীগ করেন না। তাদের উপর আজকে হামলা করলো, হামলাকারীদের গ্রেপ্তার না করে তাদেরকে নিয়ে ডিবি অফিসে বসিয়ে রাখছে। আর এখন কিন্তু রাষ্ট্রটা চালাচ্ছে ইউনূসের নাম থাকলেও বেসিক্যালি রাষ্ট্র চালাচ্ছে জামাত বিএনপি। নেপথ্যে তারাই সব, ইউনূস তাদের সামনে একটা পাপেটের মতো, ইউনূসের কিছু লাভ লোকসানের বিষয় আছে, তাকে দিয়ে সেটা করতেছে। কাজে এই সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে তো জিয়াউর রহমান লালন করে নাই। সেটা লালন করলে তিনি শাহজিজকে তো আর প্রধানমন্ত্রী করতে পারতেন না, সেটা লালন করলে তিনি জয়পুরহাটের আব্দুল আলিম, যাকে নরখাদক বলা হতো, তাকে মন্ত্রী করতে পারতেন না, মাওলানা আব্দুল মান্নানকে নিতে পারতেন না, সবুর খানকে দিয়ে রাজনীতি করতে পারতেন না, গোলাম আজমকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে জিয়াউর রহমান বাংলাদেশে আসতে দিতেন না। এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে বিএনপি, তারাই কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ সহ জামাতকে যে হৃষ্টপুষ্ট করে বেড়ে তোলা, এটা কিন্তু তাদের নেতৃত্ব হয়েছে। ফলে বিএনপির কাছ থেকে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষে আপনি তেঁতুল গাছ লাগাই যদি বলেন যে এখানে আমি ফজলি আম চাই, এটা তো হবে না। বিএনপির সৃষ্টিটা হয়েছিল স্বাধীনতা বিরোধীদের নিয়ে, কিছু বিপদগামী মুক্তিযোদ্ধারাও তখন আবেগ তাড়িত হয়ে, জিয়াউর রহমান যেহেতু একটা সেক্টরের কমান্ডার ছিলেন, গেছিল, কিন্তু ওখানে মেজরিটিটা হচ্ছে স্বাধীনতা বিরোধী। এই জন্য ওখানে বসে মুক্তিযুদ্ধের কথা বলা, ফজলুর রহমানরা এভাবে নাজেহাল হবেন, এটাই স্বাভাবিক। আমি এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করি, যেহেতু আপনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রসঙ্গটা নিয়ে আসলেন, তিনি বলছিলেন বাংলাদেশের সাথে দুবার নাকি বাংলাদেশের কাছে তারা পাকিস্তান সরকার ক্ষমা চেয়েছেন বা এই সমস্যাটার সমাধান হয়ে গেছে দুইবার। সেটা একবার 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তির বিষয়টা তিনি ইঙ্গিত করছেন, আর একটা হচ্ছে 2002 সালে পারভেজ মোশাররফের ঢাকা সফরকে। এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন, আসলে কি সেখানে এমন কোনো বক্তব্য ছিল, বা সে বিশেষ করে 1974 সালে যে ত্রিপক্ষীয় চুক্তিটা হয়, সে চুক্তির বাস্তবায়ন কি কোনোভাবেই তারা করেছে? দেখুন, 74 সালে একটা চুক্তি হয়েছিল, চুক্তির বড় কন্ডিশনটা ছিল ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের প্রাপ্য তারা দিবেন, অর্থাৎ প্রপার্টি ওয়েলথ, এক। নাম্বার 2, যারা প্র্যাকটিক্যালি যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচারের কথাটাও আমরা যখন সিমলা চুক্তি হয় সেখানেও ছিল। 74 সালে এমন কোন চুক্তি হয়নি
যে তোমাদের সব মাফ করে দিলাম, এরকম কোন চুক্তি আমি আপনার এই লাইভ টক শোতে চ্যালেঞ্জ করে বলছি। আমি 38 বছর আইন পেশায় সুপ্রিম কোর্টে, আমি সংবিধান এবং আইনের চর্চা করি, আমি 2 বার পার্লামেন্টে মেম্বার ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলাম, বার কাউন্সিলের 2 টাইম ইলেক্টেড মেম্বার ছিলাম। আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের সঙ্গে কোনো কিছু আপোষ হয়নি। তারা আটকে পড়া পাকিস্তানিদের নেওয়ার কথা ছিল, আমরা তাদেরকে বিহারি বলি, একটাও কি তারা করেছে? কোনটা করে নাই। তাহলে কার সঙ্গে তাদের সমাধান হলো? এই সমাধান কি তারা নিজেরা করছে? আর একটা জিনিস এই ক্ষেত্রে আপনি মনে রাখবেন, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের 4 জন মন্ত্রী ছিলেন জামাত ইসলামের। অর্থাৎ জামাত ইসলাম এই যে নৃশংসতা যে সরকার ঘটালো, সেই সরকারের 4 জন মন্ত্রীও জামাত ইসলামের ছিল। এই জামাতের আমির গোলাম আজম, এই জামাতের আমির আব্বাস আলী খান, এই জামাতের পরবর্তী যত আমির হয়েছে, এমন বর্তমান আমির ডাক্তার শফিককে খালেদ মহিউদ্দিন জিজ্ঞাসা করছিল আপনারা কি ক্ষমা চাইবেন? উনি বলছেন আমরা পিছনে তাকাই না, আমরা লুক ফরওয়ার্ড। বলছে ক্ষমা চাইবেন কিনা? বলে আমরা তো লুক ফরওয়ার্ড। বলে 71 সালে আমাদের অস্ত্র দিয়ে আমাদের মানুষ খুন করলেন, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? উনি বললেন তৎকালীন নেতৃত্ব হয়তো ভয়ে না হয় দূরদর্শিতার অভাবে এটা করছে। খালেদ আবার জিজ্ঞাসা করলেন তাহলে এই ভুলও যদি হয়ে থাকে দূরদর্শিতার অভাবে মাফ চাইবেন কিনা? তখন বলেন আজকে প্রশ্নের জবাব আমি দেব না। তো ওই পাকিস্তানিদের এজেন্ট যারা বাংলাদেশে, সেই বলে কোনো জবাব দেব না, আর কোথার ইসাক দ্বারা এসে বলে সমাধান হয়ে গেছে। কোনো সমাধান ওদের সঙ্গে হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে কিছু লোকজন তো এর পক্ষে সাফাই গাচ্ছেন। আরো দুর্ভাগ্যজনক হচ্ছে যে বিএনপিও তো এ বিষয়ে কোনো উচ্চবাচ্য করছেন না। বিএনপি আপাতত ক্ষমতায় যাওয়ার ব্যাপারে খুব ব্যস্ত। এই জন্য কোন কথা বলিলে কে অখুশি হইবে, পাকিস্তান অখুশি হইল কিনা। আচ্ছা শুনেন, উপপ্রধানমন্ত্রী তাকে ধরার দরকার নাই, তিনি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী। আপনি পৃথিবীতে কোথাও শুনছেন যে একজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যে গদগদ হয়ে হাত মিলাইয়া হাত ছাড়তেছে না জামাতের নায়েবে আমির? ওটা না ধরে নিলাম, ও ধরছে যে আহারে আমার উস্তাদরা আসছেন। বিএনপির মহাসচিব পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গিয়ে গদগদ হয়ে ছবি তুললেন। আমি দেখে লজ্জা পাইছি, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজনীতির বাইরে আমি একজন সজ্জন ভদ্রলোক হিসাবে চিনি। তিনি যে একটা মন্ত্রীর সঙ্গে দেখা করতে যেভাবে আলাপ আলোচনা করলেন, মনে হয় যেন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে। আবার খালেদা জিয়ার সঙ্গে তিনি দেখা করলেন, হাসপাতালে ডাক্তার শফিকের সঙ্গে দেখা করলেন। শফিক সাহেব নাকি অসুস্থ, তার ভিতরে মনে হলো যে এমন উচ্ছ্বাস এসেছে, মনে হয় তিনি সুস্থই হয়ে গেছেন। এই পাকিস্তানের লোক পেলে যারা এত গদগদ হয়, এটা একটা শ্রেণী। এদের ভিতরে 4 তারা পতাকার প্রতি ভালোবাসা আছে। এরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসির চেয়ে পাক সার জমিন সাদবাদ ওইটা ভালো লাগে। এই জন্য গোলাম আজমের ছেলে দুঃসাহস রেখে বাংলাদেশে বসে বলে পতাকা পাল্টাতে হবে, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে। কার ছেলে? গোলাম আজমের ছেলে। গোলাম আজমকে, যিনি পাকিস্তানি নাগরিক হয়ে পাকিস্তান পুনরুদ্ধার করার জন্য সারা দুনিয়ায় ঘুরে বেড়িয়েছেন, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির তিনি আহ্বায়ক ছিলেন। কাজে এই জাতীয় লোকরা যারা পাকিস্তানের মেন্টালিটি এখনো পোষণ করে, এরা যুগে যুগে ছিল, যুগে যুগে থাকবে। এদের নিয়ে আমরা আলোচনা না করা ভালো। ওদেরকে পরাজিত করেই কিন্তু আমরা লাল সবুজের পতাকা উড়িয়েছি। জি, আমি একটু আরেকটু প্রশ্ন করবো আপনাকে। আমরা সবাই জানি আওয়ামী লীগ সরকারের আমলে, গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এই সরকারের আমলে পাকিস্তানের সাথে সম্পর্কটা খুব একটা উষ্ণ ছিল না, অনেকটা শীতল সম্পর্ক ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যখন 74 সালের চুক্তি অনুযায়ী 195 জন যুদ্ধ অপরাধীকে যখন পাকিস্তানকে হস্তান্তর করা হয়, তাদের বিচার করার কথা ছিল পাকিস্তান। তাদের বিচার করার ব্যাপারে বাংলাদেশ তখন পাকিস্তানের সাথে কোনো চাপ সৃষ্টি করেছে কিনা, এবং নিজেদের পাওনা $94 বিলিয়ন আদায় করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তখন কোনো প্রচেষ্টা ছিল কিনা? যখন 74-এর পরে গভর্নমেন্টের মেয়াদ ছিল খুব সীমিত সময়, বঙ্গবন্ধুকে নির্মমে হত্যা করা হলো। তার পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 96-এ গভর্নমেন্ট ফর্ম করার পরে রিপিটেডলি এই বিষয়গুলো সামনে নিয়ে আসছেন। বাংলাদেশের অভ্যন্তরে যখন যুদ্ধ অপরাধী যাদের পাওয়া গেছে, তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ফর্ম করে তাদের বিচার করেছেন। যখন প্রশ্ন এসেছে পাকিস্তানে যারা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ছিলাম, আমি আওয়ামী লীগের ল সেক্রেটারি ছিলাম, তিনি বলছেন চুক্তি অনুযায়ী তাদের বিচার করার দায়িত্ব নিয়েছিল পাকিস্তান। এটা ত্রিপক্ষীয় চুক্তি, যেটা এটা ইন্টারন্যাশনাল ট্রিটি, কাজে ইন্টারন্যাশনাল ট্রিটি বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। যতদিন বাস্তবায়ন করবে না ততদিন তাদের সঙ্গে আমাদের কোন ডেভেলপড রিলেশন, ডিপ্লোম্যাটিক গুড রিলেশন কখনোই হবে না। এটা বারবার বলা হয়েছে, পাকিস্তানের যারা অ্যাম্বাসেডর বাংলাদেশে ছিলেন তাদেরকে বলা হয়েছে, বিভিন্ন আঙ্গিকে বলা হয়েছে, তারা মানেন নাই বিধায় পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা ছিল একেবারে নামকে অবস্থা সম্পর্ক।